মঞ্চের সামনে যারা বসে আছেন এবং আজ যারা আমাদের সাথে উপস্থিত আছেন সকলকে আমি সাজিয়া ঝলক ম্যাগাজিন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। তো চলুন দেখা যাক ঝলকের ঝাঁপিতে কি রয়েছে আপনাদের জন্য। পথিক পথের সৃষ্টি করে না পথ পথিকের সৃষ্টি করে? পথিক নবীর কাছ থেকেই শোনা যাক। মন ছুঁয়ে জল তারা ভরা রাত তারা ভরা মন ছুঁয়ে জল তারা ভরা রাত তারা ভরা মন ছুঁয়ে জল জোনাকির খোলা হলে জোনাকির খোলা হলে হেঁটে আছে না পথিক কোথা যাবি চল আছে না পথিক কোথা যাবি চল যাবার কথা যেতে হবে যেন সব ভুলে কোনো দুঃখ নেই। অনেক দূর বহুদূর যাবার কথা যেতে হবে যেন সব ভুলে কোনো দুঃখ নেই। হচ্ছে না পথিক কোনো দুঃখ নেই কোথা যাবে চল কোনো দুঃখ নেই কোথা যাবি চল হচ্ছে না পথিক কোথা যাবি চল। পথিকে যাও যাও অচেনা পথিকে যাও যাও পাপসকালেই শুধু হয় পাপসকালেই শুধু হয় গল্পের শেষ নেমে যাবে গল্পের শেষ নেমে যাবে সাবধানে প্রতি ধাপ বন্ধু সাবধানে প্রতি ধাপ বন্ধু অচেনা পথিক কোথা যাবি চল কোনো দুঃখ নেই কোথা যাবি চল অচেনা পথিক কোথা যাবি চল।
জাদুর চমক নিয়ে আসছেন জাদু শিল্পী শাহিন শাহ। বিবি রাসেল ফ্যাশন জগতে অন্যতম একটি নাম, যিনি বিশ্বের দরবারে আমাদের দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরছেন এবং আমরা যারা সংস্কৃতিকে দিন দিন ভুলে যাচ্ছি তাদেরকেও এক সুতোয় বেঁধে চলেছেন। তো চলুন না এবার বিবি রাসেলের জগৎটা একটু ঘুরে আসি। আমি 94 সনে ফিরে এসেছি বাংলাদেশে। ফিরে এসে যেটা আমার স্বপ্ন, যার জন্যই আমি পড়াশোনা করতে বাইরে গেছিলাম, কিন্তু এসব পড়াশোনা করা, বিদেশে থাকা, এগুলির মূল উদ্দেশ্য ছিল গ্রাম বাংলার অর্থনৈতিক উন্নয়ন। সেই চেষ্টাই আমি করছি আমার ফ্যাশনের মাধ্যমে। ফ্যাশনটা একটা কালচার, এটা একটা নেসেসিটি। আমরা যতদিন না পর্যন্ত গ্রাম বাংলার অর্থনীতি ফিরিয়ে আনতে পারবো, ততদিন না পর্যন্ত আমরা দারিদ্র্যের হাত থেকে মুক্ত পাবো না। আমি যত কিছুই করি, আমি চেষ্টা করি গ্লোবাল মার্কেটটা ধরে রাখতে, কেন আজকাল যুগে গ্লোবাল মার্কেটে না যেতে পারলে আপনি পাল্লা দিয়ে উঠতে পারবেন না। তো আমি দেখি কোনখানে আমি এই কাপড় জিনিসগুলি এক্সপোর্ট করব, পাঠাবো। সেই দেশের জিওগ্রাফিক কন্ডিশন, সোশ্যাল বাইন্ডিং কিরকম তারা পড়ে, এটা রিসার্চ করে আমি আমার মার্কেটিং করি। আমাদের যদি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলি এগিয়ে আসে, এগুলো আরো উন্নত করতে পারবো। আমার এটাই বলা যে আমরা বাইরের জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করছি, আমরা নিজেদের ঐতিহ্য, নিজেদের জিনিসগুলি অ্যাপ্রিসিয়েট করছি না কেন? আমি একটা ডিজাইনার, আমি পৃথিবীর কোনো ডিজাইনার চিনি না যাকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট, মানে যত বড় আপনি বলেন আরমানি, ভার্সাচি, জন পল গটিয়ের, ভ্যালেন্টিনো, তারা কিন্তু একটা ডিজাইনার, তারা ডিজাইন করে, তারা তাদের রয়্যালটিস পায়। বড় বড় ব্যাংক, বড় বড় শিল্পপতিরা তাদের ফাইন্যান্স করে। অ্যাজ আ ডিজাইনার আমি ওয়ার্ল্ডের কাছে কিন্তু সব রিকগনিশন পাওয়া আছে, কিন্তু যেহেতু আমি বাংলাদেশে বসে আছি, বাংলাদেশিরা কেউ এগিয়ে আসছে না। আমি ডিজাইন করি সবার জন্য। আই নিড আ প্রফেশনাল সাপোর্ট, আই নিড, দেয়ার শুড বি আ ইনস্টিটিউট যেখানে ছেলেমেয়েরা এটার উপর প্রপার শিক্ষা করতে পারে। যেহেতু আমার ডক্টরেটের উপর ফেলোশিপ পাওয়া, এটা কিন্তু আমার একাই এই উপমহাদেশে। আমি, আপনাদের মনে হয় না আমি হেল্প করতে পারি? স্টুডেন্টরা খামাখা পয়সা খরচ না করে এইসব স্কুল, এদের একটা এডুকেশনাল সাপোর্ট আমি দিতে পারি। এদের থেকে যারা বের হয় স্টুডেন্ট, একজনকেও তো আমি নিতে পারি না। আমরা সব সাবজেক্টে পড়ছি, আমরা এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছি না। যেমন এদেশে ডক্টর, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কবি, আমাদের মতন শিল্পীরও দরকার দেশকে বাঁচাবার জন্য। আমাদের প্রিয় হাসান ভাই নিয়ে আসছেন 7 রঙের কষ্ট। বন্ধু, 7 রঙের 7টি কষ্ট আমার।
আসমানি নীল স্বপ্নরা পড়ছে লালে, কান্নাগুলো সবুজ হয়েছে তোমারই দেয়া কষ্টে। বেদনা আমার আসমানি নীল স্বপ্নরা পড়ছে লালে, ও কান্নাগুলো সবুজ হয়েছে তোমারই দেয়া কষ্টে। বেদনা আমার আসমানি নীল স্বপ্নরা পড়ছে লালে, কান্নাগুলো সবুজ হয়েছে তোমারই দেয়া কষ্টে। বন্ধু একবারও জানতে চাইলে না আমি কিভাবে বেঁচে আছি। হৃদয়ে খুব হলদে আকাশ, বেগুনি হয়েছে সুখ, কমলা আমার গোপন ব্যথা, আগলে রাখা দুঃখ। হৃদয়ে খুব হলদে আকাশ, বেগুনি হয়েছে সুখ, কমলা আমার গোপন ব্যথা, আগলে রাখা দুঃখ। বন্ধু ও একবারও জানতে চাইলে না আমি কিভাবে বেঁচে আছি। বন্ধু ও একবারও জানতে চাইলে না আমি কিভাবে বেঁচে আছি। তোমারই দেয়া সাত রঙের সাতটি কষ্ট নিয়ে। চলুন দর্শক মন্ডলী, এই ফাঁকে আমরা ঘুরে আসি স্টুডিও পাড়া থেকে। টুকটাক মিউজিক করতাম, ওখান থেকে পান্নাবার সাথে মানে অডিও আর্টের যিনি মালিক ওনার সাথে পরিচয় আমার, ওনার সাথে এই প্রথম কাজে ঢোকা ওই স্টুডিওতে অডিও আর্টে। গার্ডেনে ববিন ভাইয়ের সাথে পরিচয়, ওখানে আমি কাজ করেছি প্রায় 3 বছরের মতো। এখানে আছি আপাতত। ফ্যামিলি বলতে যেটা হয় আসলে জানি না কি কিভাবে নিব, তবে এই লাইনে কাজ করতে এসে নিজেরা মানে আমি নিজে অসামাজিক হয়ে গেছি। ঘন্টা কখনো 24 ঘন্টা রেকর্ডিস্ট হিসেবে কাজ করছি প্রায় 7 বছর তো হবে কমপক্ষে। টোটাল মিউজিকটা কি হচ্ছে, কোন ইনস্ট্রুমেন্টটা কিভাবে প্লে হচ্ছে, কোনটা কিভাবে বাজে, কোনটার সাউন্ডটা কিভাবে আসে, এগুলো সম্বন্ধে নলেজ রাখা যায়। প্রথমে কম্পোজারের উপর ডিপেন্ড করে, তারপর একটা ভাইটাল ব্যাপার যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং ইটস ভেরি ট্রু, যে সাউন্ড ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর এই একটা গানের পেছনে। সাউন্ড ইঞ্জিনিয়ার, কম্পোজার, দেন আর্টিস্ট, সব মিলিয়ে একটা গান হয়। সো কৃতিত্বটা তো সবারই প্রাপ্য, অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে ধরুন কোনো ব্যবস্থা নেই, যেটা হওয়া খুব দরকার। আমি আসলে ছোটবেলায় ম্যাট্রিক পরীক্ষা যখন আমি দিই তখন আমার ইচ্ছে ছিল আমি একজন আর্কিটেক্ট হব। যাই হোক, হয়ে গেলাম মিউজিশিয়ান, গায়ক হয়ে গেলাম। ভালো গানের জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ভালো কথা, ভালো সুর অবশ্যই, এবং এই মুহূর্তে প্রাণ খুলে হাসা অসম্ভব। দেখি না শৈলেন আমাদের হাসাতে পারে কিনা। সকাল 10টার পর ইন্সপেক্টর সাহেব আসলেন স্কুল পরিদর্শন করতে। তো তিনি এসেই সরাসরি ক্লাস 1 এ ঢুকেই একজন ছাত্রকে বললেন, এই ছেলে, তোমার নাম? স্যার, আমার নাম প্রশীল। ঠিক আছে, বসো। এই মেয়ে, তোমার নাম? স্যার, আমার নাম শাহানাজ। ঠিক আছে, বসো। আর আমি পিছনে বসে পড়ে কান চুলকাচ্ছিলাম।
এমন সময় ইন্সপেক্টর সাহেব আমাকে লক্ষ্য করে বলল, এই ছেলে তোমার নাম? স্যার আমার নাম শৈলেন। শৈলেন? তোমরা কয় ভাই? স্যার আমরা 5 ভাই। তোমার বাবার নাম? স্যার আমার বাবার নাম ওটা শুনছো কানে গেলে? হ্যাঁ ঠিক করে বলো তোমার বাবার নাম। কলামটা স্যার আমার বাবার নাম ওটা শুনছো কানে গেলে। এই ওটা শুনছো কানে গেলে শোনার সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর সাহেব আমার কান ধরে টেনে নিয়ে এসে সকল ছাত্র ছাত্রীর সাথে দাঁড় করিয়ে জোরে একটা চটকার মেরে বলে, বেদম বাপের মধ্যে কখন ওকে শুনছো হয়? তখন আমি প্যান্ট টাইনে করলাম, আমার মা তো আমার বাবার ওই কইয়া ডাকে ওকে শুনছো কানে গেলে। আসুন শুনি ক্রস রোড কাকে বলতে পারছে না। তবে কেন ভুলে গেছো আমার, মনে রাখো মনে রাখো মনে রাখো তুমি আমায় আমার। তুমি ছিলে শুধু মেঘে ঢাকা চাঁদ হয়ে, তুমি ছিলে বহু দূরে, তুমি ছিলে শুধু নীলিমারি নীল জুড়ে, তুমি ছিলে শুধু দূরে। আমার হৃদয় আবেগে জড়িয়ে ভালো লাগা বেঁধেছিলে বুনো এই মন জুড়ে। Just don't be love, baby, yeah, 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 yeah. I give your heart, baby, give you everything away. I give your mind, baby, yeah, 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 yeah. আমার হৃদয় আবেগে জড়িয়ে ভালো লাগা বেঁধেছিলে বুনো এই মন জুড়ে। কেন ভুলে গেছো আমার, মনে রাখো মনে রাখো মনে রাখো তুমি আমায় আমার। তুমি ছিলে শুধু আকাশে মেঘ হয়ে, তুমি ছিলে বহু দূরে, তুমি ছিলে শুধু সাগরের নীল জুড়ে, তুমি ছিলে শুধু দূরে। আমার হৃদয় আবেগে জড়িয়ে ভালো লাগা বেঁধেছিলে বুনো এই মন জুড়ে। You said you love me and your love will never run away. You feel my heart, baby, yeah, 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 yeah. You give me dream, baby, dream of not to fly away. You give me life, baby, yeah, 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 yeah. আমার হৃদয় আবেগে জড়িয়ে ভালো লাগা বেঁধেছিলে বুনো এই মন জুড়ে। কেন ভুলে গেছো আমার, মনে রাখো মনে রাখো মনে রাখো তুমি আমায় আমার। বর্তমান যুগ ইনফরমেশন টেকনোলজির যুগ। আইটির উপর চমৎকার একটি প্রতিবেদন নিয়ে আসছেন সেলিম রেজা ও নাজিয়া আফরিন। উপমহাদেশের মধ্যে বাংলাদেশের প্রথম কম্পিউটার এসেছে, কিন্তু দেখা যায় যে উপমহাদেশে বাংলাদেশি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে আছে। এর মূল প্রতিবন্ধকতাগুলো কি? আসলে 1964 সালে বাংলাদেশের প্রথম কিন্তু আইবিএম এর যে মেইন ফ্রেম কম্পিউটার আমাদের বাংলাদেশ আণবিক শক্তি গবেষণা কেন্দ্র যখন ইন্ট্রোডিউস করে, দিস ইজ ট্রু যে বাংলাদেশি প্রথম কিন্তু কম্পিউটার নিয়ে এগিয়ে থাকে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ইন্টিগ্রেটেডলি, দ্যাট ইজ কম্বাইন্ড কোনো সাপোর্ট নিয়ে আমরা কিন্তু আগাই না। আমাদের তথ্য প্রযুক্তির ক্ষেত্রটা পুরোপুরি ঢাকা বেসড, এটা কি আমাদের তথ্য প্রযুক্তির প্রসারে একটা প্রতিবন্ধকতা? বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রথম কার্যক্রম শুরু হয় ঢাকা বেস, দিস ইজ ট্রু, বাট আমরা এই মুহূর্তে কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। তবে আমি যেটা বলবো যে অ্যাক্টিভিটিস গুলো কিন্তু এখনো ঢাকা বেস, কারণ আমি আগেই বলেছি যে আসলে এখন পর্যন্ত আমার মানসিকতা কিন্তু আমরা ঢাকাকে ঘিরেই করি। কিছু কিছু বেসরকারি সংস্থা, মানে কম্পিউটারের সংস্থা, তারা বাচ্চাদেরকে কিন্ডারগার্টেন থেকেই কম্পিউটারের মাধ্যমে শিক্ষাদানের একটা প্রজেক্ট গ্রহণ করেছে আর কি। তো এটা বাংলাদেশের জন্য কতটা উপকারে আসতে পারে? এই মানসিকতা নিয়ে ডেভেলপড হয় সেটা অবশ্যই আমাদের কাজে আসবে। তবে আমি মনে করি যে এই উদ্যোগটার সাথে সাথে যদি একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, যে এই দিক নির্দেশনা যদি আরেকটু স্বচ্ছ থাকে, আমার বিশ্বাস যে এটা আসলে সত্যিকার অর্থে আমাদের দেশের জন্য উপকারে আসবে।
ইন্টারনেট, ইমেল এবং নেটফোন শুধু বিভাগীয় জেলাগুলিতে দেখা যাচ্ছে। দেশব্যাপী এর বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে সরকারের কোনো ভূমিকা আছে কি না, এই ব্যাপারে স্যার কাছে আমি জানতে চাচ্ছি। আমরা তো মনে করছি যে আগামী 1 বছরের মধ্যে জেলা শহর তো বটেই, থানা যে উপজেলাগুলি আছে আমাদের, এগুলোর মধ্যে ওইগুলোকে সম্প্রসারণ করার কাজটা সহজ হয়ে যাবে। তবে এক কথা কাজ মনে রাখতে হবে, এই কাজ কিন্তু সরকার করে না, সরকার শুধু ফ্যাসিলিটি করে সৃষ্টি করে দেয়। কাজটা হবে মূলত প্রাইভেট সেক্টর উদ্যোগে হবে, এবং প্রাইভেট সেক্টরকে আমরা 98% কেসেই প্রাইভেট সেক্টরকে আমরা উদ্বুদ্ধ করছি, ওদেরকে সহযোগিতা প্রদান করছি। বাংলাদেশের স্কুল কলেজগুলোর শিক্ষা ব্যবস্থা তথ্য ও প্রযুক্তিভিত্তিক নয়। দেশব্যাপী এর প্রসারের লক্ষ্যে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা স্যার একটু বলবেন কি? 3টা ধাপে আমরা চেষ্টা করছি এই কম্পিউটার এডুকেশনটাকে একটু বেসিক কম্পিউটিং, প্রফেশনাল কম্পিউটিং, অ্যাডভান্স কম্পিউটিং। আমাদের ইউনিভার্সিটি এবং কলেজ পর্যায়ে হবে প্রফেশনাল এবং অ্যাডভান্স কম্পিউটিং। তো স্কুল লেভেল যেটা জিনিসটা আমরা বলতে চাচ্ছি, আমরা ইতিমধ্যে 1100 কম্পিউটার আমরা বিলি করেছি বিভিন্ন মাধ্যমিক স্কুলে টেস্ট কেস হিসাবে, এবং বিলি করার কাজের আগে আমরা প্রত্যেক স্কুলে যেগুলো কম্পিউটার পাচ্ছে সেই স্কুল থেকে একজন শিক্ষককে 160 ঘন্টা 40 দিন ভাতা এবং অন্যান্য সুবিধা দিয়ে ট্রেনিং দিয়ে তার কম্পিউটারটা তাদের হাতে ধরিয়ে দিই। মা শব্দটি আমাদের সবার কাছে অতি প্রিয় একটি শব্দ। বর্তমান যুগের বাচ্চাদের কাছে তাদের মারা কেমন, চলুন দেখে আসি তাদের চিত্রের মাধ্যমে। গত রাতে স্বপ্নে অবাক হয়ে দুয়াকি মেলে আমি দেখিছে অতি উজ্জ্বল এক রংধনু দোলা দিয়ে যায়, দূর থেকে ভেসে আসা নূরের নাই। গত রাতে স্বপ্নে অবাক হয়ে দুয়াকি মেলে আমি দেখিছে অতি উজ্জ্বল এক রংধনু দোলা দিয়ে যায়, দূর থেকে ভেসে আসা নূরের নাই। থেকে ভেসে আসা সে আলোকের রশ্মি, সে আলোর কাছে এই পৃথিবী নস্যি। আগুনের ফুলকিতে ভেসে আসা নূর, পবিত্র ফুলে ভরা অদ্ভুত সুর, ওই অদ্ভুত সুর। সে আর কেউ না, সে আর কেউ না, সে মা, মোর মা, মাগো আচ্ছা বলুন তো, বর্তমান যুগে সবচেয়ে দ্রুততম যোগাযোগের মাধ্যম কোনটি? রাইট, মোবাইল। হ্যালো আম্মু, হ্যাঁ আমি তোমাকে একটু পরে ফোন করতাম। আমাদের ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস চলছে তো, হ্যাঁ একটু দেরি হবে, স্যার বলছেন সন্ধ্যাতে হবে। হ্যাঁ তুমি চিন্তা করো না প্লিজ, একটু দেরি হবে। আচ্ছা ওকে। হ্যালো মাহমুদ বলছি। আরে ভাই কোথায় আপনি? আমার টাকা নিয়ে হাওয়ায় গেলেন, কবে থেকে খুঁজছি আপনাকে। মোবাইল cannot be reached at the moment. Please try later. আপনাদের উপস্থিত দর্শকদের মধ্যে 8 জনের নিমন্ত্রণ পত্রে শরতের আকাশ, শীতের সকাল, বসন্তের বাতাস এবং বর্ষার মেঘ উল্লেখিত রয়েছে। যাদের নিমন্ত্রণ পত্রে এই শব্দগুলো উল্লেখ রয়েছে তারা অনুগ্রহ করে মঞ্চে চলে আসুন। প্রতিযোগী বন্ধুরা, প্রথমেই অনুগ্রহ করে আপনাদের পরিচয় এবং পেশা উল্লেখ করুন। আমার নাম রুনা, আমি পড়াশোনা করছি হোম ইকোনমিক্স, এবার পরীক্ষার্থী আমি। আমি নয়ন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে সরকার রাজনীতি মাস্টার্স পরীক্ষা দিয়েছি। আমি আখি, চাকুরিজীবী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। আমি হুমায়ুন কবির, জনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছি। আলফা আরজু, করেসপন্ডেন্ট, নিউজ নেটওয়ার্ক। আমি বাপ্পি, সবেমাত্র মাস্টার্স শেষ করেছি। আমি সবেমাত্র মাস্টার্স করেছি, বর্তমানে বেকার। আমি চৈতালি। আমাদের কুইজ প্রতিযোগিতায় প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড এবং তৃতীয় রাউন্ড রয়েছে।
প্রথম রাউন্ডে প্রতিটি গ্রুপকে 3টি করে প্রশ্ন করা হবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 10 নম্বর থাকছে। প্রথম এই প্রশ্ন বর্ষার মেঘের জন্য। 1997 সালে আইসিসি চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের প্রথম মহিলা পাইলটের নাম কি? আনিস ফাতেমা। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন, নারী উপন্যাসটির রচয়িতাকে? ডক্টর হুমায়ুন আজাদ। এরপর প্রশ্ন করছি শরতের আকাশ গ্রুপকে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। প্রথম বাংলাদেশী যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছেন তার নাম বলতে পারবেন? ব্রজন দাস। কোন সংখ্যার যোগফল এবং গুণফল সমান? 2। শীতের সকালের জন্য প্রশ্ন, বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কতজন? 7 জন। আধুনিক শব্দটির এলাবোরেশন কি? আমরা ধূমপান নিবারণ করি। বাংলাদেশের কোন স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করা যায়? কুয়াকাটা। এবারের প্রশ্ন বসন্তের বাতাসের জন্য। বাসসের পূর্ণ নাম কি? বাংলাদেশ সংবাদ সংস্থা। আর্সেনিকের অপর নাম কি? বিষ। আপনি কিছু বলুন। অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? আমি দুঃখিত, আপনাদের সময় শেষ। দ্বিতীয় রাউন্ডে পূর্ণ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে বর্ষার মেঘ, শরতের আকাশ এবং শীতের সকাল। দ্বিতীয় রাউন্ডেও সম্পূর্ণ আগের মতোই নিয়ম, প্রতিটি গ্রুপকে 3টি করে প্রশ্ন করা হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 10 করে মার্কস। প্রথমেই বর্ষার মেঘের জন্য প্রশ্ন, টেম্পেস্ট কার লেখা? শেক্সপিয়ার। সংসদ ভবনের স্থপতি কে? লুই আইকান। চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার কোনটি? অস্কার। এবারে শরতের আকাশের জন্য প্রশ্ন, টাইটানিক চলচ্চিত্রের পরিচালক কে? জেমস ক্যামেরন। ধন্যবাদ। হিন্দু ধর্মে বিদ্যার দেবী কে? সরি। বিখ্যাত ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউড আমেরিকার কোথায় অবস্থিত? হলিউড লস অ্যাঞ্জেলেসে। এবার শীতের সকালের জন্য প্রশ্ন, মাটির ময়নার পরিচালক কে? তারেক মাসুদ। সাবাস বাংলাদেশ স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। তালপাতা সেপাই উপন্যাসটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। আমরা দ্বিতীয় রাউন্ডের ফলাফল পেয়ে গেছি। দ্বিতীয় রাউন্ডে বর্ষার মেঘ এবং শীতের সকাল সমান নাম্বার পেয়ে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হলো। ফাইনাল রাউন্ডে প্রতিটি গ্রুপকে 5টি করে প্রশ্ন করা হবে এবং ঝটপট আপনাদের উত্তর দিতে হবে। প্রশ্ন করছি বর্ষার মেঘকে, জাতিসংঘের প্রধান পরিষদ কয়টি? 6টি। ঢাকা যে নদীর পাড়ে অবস্থিত তার নাম বলুন। বুড়িগঙ্গা। লন্ডন টাইমস কিসের নাম? এটা একটা পত্রিকা, নিউজ পেপার। ধন্যবাদ। প্রথম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকাতে। ঢাকা। নোবেল পুরস্কার লাভকারী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জন্মস্থান কোথায় তার? নারায়ণ মানিকগঞ্জ। এবার প্রশ্ন করছি শীতের সকাল, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান কত সালে? 1913 সালে। উপমহাদেশের প্রথম কোন দেশে কম্পিউটার এসেছে? ভারত উপমহাদেশে, বিশেষত বাংলাদেশে। বাংলাদেশে। সিএনএন এর পূর্ণাঙ্গ নাম কি? কেবল নিউজ নেটওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? মুখোমুখোশ। চূড়ান্ত ফলাফল আমাদের হাতে এসে গেছে। আমরা দেখতে পাচ্ছি বর্ষার মেঘ এবং শীতের সকাল উভয় গ্রুপই সমান সমান নাম্বার পেয়ে জয়ী হয়েছে। সবার জন্য রয়েছে ফুলের শুভেচ্ছা।
ঝুম শুনলেই মনটা কেমন নাচের জন্য নেচে ওঠে। রোমান সাম্রাজ্যের অন্যতম নগরী ইতালির ভেনিস নগরী, যা স্থাপত্য শৈলীতে ভাস্কর্যে অনবদ্য। আমাদের এবারের প্রতিবেদন ইতালির ভেনিস নগরী। ভেনিস নগরী ইতালির অন্যতম শিল্প স্থাপত্য নগরী। পৃথিবীর বিভিন্ন দেশে যে স্থাপত্য কলা রয়েছে তার মধ্যে ইতালির ভেনিস নগরী যা না দেখে বোঝা যায় না। ভেনিস নগরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই শহরটির চারদিকে পানিতে ভরপুর।
এই শহরের 100% মানুষ ঘর থেকে বের হলেই জীবনযাত্রায় প্রথম যানবাহন হিসেবে নৌকা, স্যালোবোট, স্পিড বোট, ওয়াটার বোট এসব যানবাহনের উপর নির্ভর করে তাদের যাতায়াত করতে হয়। তবে উল্লেখযোগ্য ব্যাপার হলো এই শহরের চারিদিকে পানি থাকা আর না থাকা নগর জীবনের কোনো সমস্যা নয়। টলমল পরিষ্কার পানি, আবর্জনা মুক্ত নদী, এর পাশাপাশি আমাদের ঢাকার বুড়িগঙ্গার অবস্থা কিংবা অন্যান্য নদ নদীর যে বেহাল অবস্থা তা থেকে আমরা কিছুটা শিক্ষা নিতে পারি। ভেনিস নগরীর সভ্যতা, শিক্ষা ব্যবস্থা, শিল্প সাহিত্য সবকিছু উচ্চমানের। প্রত্যেক বছর এখানে যে পর্যটক আসেন প্রত্যেকে এই শহর দেখে অভিভূত হন, অনেকে বারবার যেতে চান। পরিবার নিয়ে বাস করার জন্য বাড়ির পাশাপাশি গাড়ি নয়, নৌকা প্রয়োজন। একটি এলাকা থেকে অন্য একটি এলাকায় যেতে হলে ছোট্ট একটি ব্রিজ সেতু বন্ধন করে দিচ্ছে। নৌকায় কারুকাজ দেখলে মনে হয় এ যেন শিল্পীর নিখুঁত কারুকাজ। মজার ব্যাপার হলো শহরের চলাচলের প্রায় জায়গায় নৌকা হয় জ্যাম কিংবা কালো ধোয়ার কথা ভাবতে হয় না। এবার 12 রঙের হাটবাজারের খবর নিয়ে আসছেন নাজ। আসলে বা
আপনাদের সামনে এমন একজন ব্যক্তিত্বকে উপস্থাপন করব যিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পটুয়া কামরুল হাসানের সাথে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন। চলুন কিছুক্ষণ সময় কাটিয়ে আসি তার সাথে। মমিন আলী মৃধা জন্মসূত্রে ফরিদপুর শরীয়তপুরে তার জন্ম। ছোটবেলা থেকেই এদিক ওদিক যাওয়া আসা করতে করতে নিজের জগৎটাকে জড়িয়ে নেন শিল্পাঙ্গনে। এমনি করেই একসময় মমিন আলী ঘুরতে ঘুরতে গাইতে গাইতে চলে আসেন ঢাকা। তখন 1945 সাল। মমিন আলী মৃধা শহরে এসে প্রেমে পড়েন কবি কাজী নজরুল ইসলামের। তারপরে খুঁজতে খুঁজতে চলে যান সরাসরি কবির বাসভবনে এবং কবির প্রিয়পাত্র হন। এইভাবে ধীরে ধীরে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, SM সুলতান, কাইয়ুম চৌধুরী, হাশেম খান, শামীম শিকদার আরও অনেকে ছবি আঁকার মডেল হিসেবে নির্বাচিত হন। সেই থেকে চারুকলা ইনস্টিটিউটের প্রিয়পাত্র দাদু। মমিন আলী মৃধার গহনা, ভাস্কর্য, পেন্টিং দেশে বিদেশে বিশেষ স্থান পেয়েছে। আমরা তার দীর্ঘ জীবন কামনা করি। যাহাই বলে যার যার সাথে বাবা বলে, নিজের স্বার্থ কম হইলে বাবাকেও মন্দ কয়। মিশে ববে কেহ কারো আপন নয়, বলো এই বিচার করবে কেটা, উচিত কইলে মারবে যাতা। এই বিচার করবে কেটা, উচিত কইলে মারবে যাতা। বেলা গেল দিন ঘোরালো, মরণ হইলে মন্দ নয়। বেলা গেল দিন ঘোরালো, মরণ হইলে মন্দ নয়। মিশে ববে কেহ নয়। কত চ্যানেল নিয়ে কত টানাটানি, দেখুন না তাদের অবস্থা। এটা দেখ না, এই মাছটা কত সুন্দর হয়েছে, তুই বুঝিস না? দাও না, খুব ইন্টারেস্টিং হচ্ছিল। এই দিনরাত ধরে পশু পাখি দেখি, জানো কোথায় কোথাও এদের জেলায় কোনো নিউজই দেখতে পাই না। খুবই সুন্দর সিরিয়াল হচ্ছে। কত সুন্দর কার্টুনটা হচ্ছে, একটু কার্টুনটা দিতে পারো না? এলিম, ওকে একটু কার্টুন দেখতে দাও না। কি তোমরা একটা হিন্দি চ্যানেল দেখো, বাংলা চ্যানেল দেখতে পারো না? আমি তাও তো 3 মিনিট দাও। এই প্রিয়তি, তোরা কি করছিস? সারাদিন শুধু টিভি টিভি টিভি, লেখাপড়ার কিচ্ছু নেই। যা প্রতিভাশালী। হ্যাঁ দর্শক মন্ডলী, আমরা আশা করব আমাদের আগামী এপিসোডগুলোতে আপনারা এভাবে আমাদের সহযোগিতা করবেন। তাই আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি। হ্যাঁ, তবে একটা কথা, যেতে যেতে আপনাদের জন্য রয়েছে
গুলো বেঁচে আছে স্মৃতি বুকের জমানো কষ্ট গুলো বেঁচে আছে স্মৃতি তবু এমন বারে বারে দুরাশাতে ভাবছে এখনো আছে তোমার অপেক্ষায় আজও ভালোবাসি তোমায় আমার গাওয়া কত গানে দেখেছি তোমায় আপনে আমার গাওয়া কত গানে দেখেছি তোমায়